শুরুটা কল্পনা করুন, একটা দেশ যাকে থামাতে টানা ৪০ দিন ধরে সামরিক চাপ, নজরদারি, হামলা সবকিছুই চালানো হলো, কিন্তু যুদ্ধ থামার পর দেখা গেল আসল লক্ষ্যটাই কি অধরাই থেকে গেল। ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে? আর যদি তাই হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আলোচনা নাকি আবারও যুদ্ধ? স্বাগতম বিডি নিউজ রাডারে, আমি শাওন। আজ আমরা বিশ্লেষণ করব সাম্প্রতিক উত্তেজনা, যুদ্ধ পরবর্তী বাস্তবতা এবং সেই প্রশ্ন, ইরান কি সত্যিই ১১টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে? ভিডিও শুরু করার আগে আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি আর গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আমরা এমন কিছু তথ্য তুলে ধরব যা অনেকেই সহজভাবে বলেন না। টানা ৪০ দিনের সংঘাত। এই সময়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। লক্ষ্য ছিল পরিষ্কার, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং সবচেয়ে বড় লক্ষ্য তাদের পারমাণবিক কর্মসূচি থামিয়ে দেওয়া। কিন্তু যুদ্ধ শেষে বিশ্লেষণ বলছে, দৃশ্যমান ক্ষয়ক্ষতি থাকলেও মূল উদ্দেশ্য পূরণ হয়নি। ইরানে প্রাণহানি হয়েছে হাজার হাজার। শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতাদের লক্ষ্য করে হামলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস হয়েছে। কিন্তু এই সব কিছুর পরও প্রশ্ন উঠছে, এগুলো কি কৌশলগত জয়? কারণ বাস্তবতা হলো, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখনও অক্ষত। তাদের প্রতিরক্ষা কাঠামো পুরোপুরি ভেঙে পড়েনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়নি। এখানেই আসছে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। এই সংখ্যা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০% কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। ৬০% মানে তারা সেই পথে অনেকটাই এগিয়ে গেছে। তাত্ত্বিকভাবে এই পরিমাণ ইউরেনিয়াম থেকে প্রায় ১০ থেকে ১১টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব, এমনটাই বলছে বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষণ। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই সেই পথে এগোচ্ছে? এই জায়গায় এসে বিষয়টি শুধু সামরিক নয়, কূটনৈতিক হিসাবেও জটিল হয়ে উঠেছে। আপনার কি মনে হয়, এই সংঘাত কি সত্যিই কোনো পক্ষের জন্য সফল হয়েছে? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ইসরায়েলের একাধিক নিরাপত্তা সূত্র বলছে, যদি এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না যায়, তাহলে পুরো সামরিক অভিযানকেই ব্যর্থ বলা হতে পারে, কারণ তাদের মূল লক্ষ্য ছিল এই পারমাণবিক সক্ষমতা থামানো। এখন ভাবুন, ৪০ দিনের সংঘাত, এত ক্ষয়ক্ষতি, এত চাপ, তারপরও যদি মূল লক্ষ্য অর্জন না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? একটি বড় আশঙ্কা হলো, এই পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে যদি কূটনৈতিক সমাধান ব্যর্থ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নেতৃত্ব। সংঘাতের সময় ইরানের নেতৃত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে। বলা হয়েছে, শীর্ষ পর্যায়ে পরিবর্তন এলেও নতুন নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে। এর মানে কি? এর মানে হলো, চাপ বাড়লে ইরান পিছু হটবে এমন ধারণা সবসময় সত্য নাও হতে পারে, বরং তারা আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে একটি লাইক দিয়ে আমাদের কাজকে সাপোর্ট করতে পারেন। এতে করে আমরা আরও গভীর বিশ্লেষণ নিয়ে আসতে পারি। এখন আসি যুক্তরাষ্ট্রের অবস্থানে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। বিভিন্ন সময় নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, এমনকি সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এই সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি, বরং প্রতিটি সংঘাতের পর নতুন করে প্রশ্ন উঠছে, এই সমস্যার স্থায়ী সমাধান আদৌ সম্ভব কিনা। কিছু বিশ্লেষক মনে করছেন, যদি নতুন কোনো চুক্তি হয়, তাহলে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে এই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া, কারণ এটি থাকলে ঝুঁকি থেকেই যাবে। অন্যদিকে যদি এই বিষয়টি সমাধান না হয়, তাহলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এখন আপনি একটু ভেবে দেখুন, একটি দেশ যদি প্রযুক্তিগতভাবে এতটা এগিয়ে যায়, তাকে কি শুধু সামরিক শক্তি দিয়ে থামানো সম্ভব, নাকি দরকার কূটনৈতিক সমাধান? এই ধরনের বিশ্লেষণ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত আপডেট নিয়ে আসি। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিক, মানসিক চাপ। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এই পরিস্থিতি শুধু কৌশলগত নয়, মানসিক দিক থেকেও বড় চাপের। কারণ তারা জানে, সময় যত যাচ্ছে, ইরান তত এগিয়ে যাচ্ছে, আর এই অগ্রগতি থামানো যত দেরি হবে, তত কঠিন হয়ে উঠবে। এখানেই ঘুম হারাম কথাটা ব্যবহার করা হচ্ছে। এটা শুধু একটা বক্তব্য নয়, বরং একটি বাস্তব উদ্বেগের প্রতিফলন। এখন প্রশ্ন, পরবর্তী কি? একদিকে কূটনৈতিক আলোচনা হতে পারে, অন্যদিকে যদি সেই আলোচনা ব্যর্থ হয়, তাহলে নতুন করে সামরিক সংঘাত শুরু হতে পারে, আর সেই সংঘাত আগের চেয়েও বড় হতে পারে।